টুনি, টুনি, আমি কাজে গেলাম, তুমি টুকিকে দেখে রেখো, ও যেন বৃষ্টিতে না ভেজে। বৃষ্টিতে ভিজলে ওর জ্বর চলে আসবে, বুঝতে পেরেছো? তোমার মেয়ে কার কথা শোনে বলো তো? তোমার কথাই তো শোনে না, আবার আমার কথা শুনবেও। এই মেয়ে তো আমাদের পাগল করে দিবে। এই বলে টোনা কাজে চলে যায়, আর টুকি ওর মাকে না বলে খেলতে যায়। টোনা টুনি টুকিকে যে কাজ করতে বারণ করত, টুকি সেই কাজটাই বেশি বেশি করে করত। এদিকে বনে একটার পর একটা পাখি হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে বনের কেউই বুঝতে পারছিল না। কালু দাদা, শুনতে পাচ্ছি বনের দক্ষিণে একটা কচু গাছ আছে, আর সেই কচু গাছে নাকি ডালিমও ধরে জানো। আর যে ওই কচু গাছের কাছে যায়, দুষ্ট ঈগল নাকি তাকে ওই দূরের একটা পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। তুমি কি কিছু শুনেছো কালু দাদা? হ্যাঁ শালিক, আমিও তো শুনলাম। কি হবে আমাদের বলো তো? কে আসবে আমাদের সাহায্য করতে? আমাদের সবাইকে অনেক সচেতন হতে হবে। টোনা এসব কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু এদিকে আসো তো। কি হয়েছে গো? তোমাকে এত অস্থির লাগছে কেন বলো তো? এরপর টোনা টুনিকে সেই কচু গাছের কথা খুলে বলে, আর সেখানে টুকিও ছিল। কি বলছো কি বাবা? আমার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে নাকি? কচু গাছে আবার ডালিম ধরে নাকি? দুষ্ট ঈগলের কথা কি বলছো? দুষ্ট ঈগল আবার কোথায় থাকে বাবা? এগুলো সব মিথ্যে বাবা, এগুলো সত্যি না। না, এগুলো সব সত্যি। আর তুই কিন্তু অনেক সাবধানে থাকবি, বুঝলি? তুই ওই কচু গাছের ধারের কাছেও যাবি না। তুই তো কারো কোনো কথাই শুনিস না। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক কথাই বলেছে। তুই আর বেশি বেশি বাহিরে ঘুরিস না। বনের অবস্থা খুব খারাপ এখন। ঠিক আছে ঠিক আছে, আমায় তো বোঝাতে হবে না, আমি সব কিছু বুঝি। আমার কিচ্ছু হবে না, তোমরা এত চিন্তা করো না তো। সব সময় শুধু চিন্তা, এত ভীতু কেন তোমরা? কিচ্ছু হবে না। আস্তে আস্তে বনের সবাই ওই কচু গাছের ডালিমের কথা জানতে পারে। আসলে দুষ্ট ঈগল প্রতি পূর্ণিমার রাতে একটা করে পাখিকে বলি দিত। বনে কেউ ওই কচু গাছের আশেপাশেও যেত না। এটা পুরো বনে ছড়িয়ে গিয়েছিল। একদিন শালিকের মেয়ে ওই পথ দিয়ে বাসায় আসছিল। আরে বাহ, কি সুন্দর ডালিম পেকে আছে! কতদিন ডালিম খাইনি। এই ডালিমগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। আর আশেপাশে তো কাউকেই দেখছি না। এই সুযোগে আমি ইচ্ছে মতো ডালিম খেয়ে নেই। এই বলে শালু যেই না কচু গাছের ডালিমের কাছে যায়, তখনই শালু জ্ঞান হারায়। আর ঈগল এসে তাকে গুহায় নিয়ে গিয়ে বলি দেয়। শালু বাসায় না ফেরার কারণে শালিক অনেক কান্না করে। তারপর শালিক জানতে পারে যে তার মেয়ে শালু ওই কচু গাছের কাছে গেছিল, আর ওই ঈগল তার মেয়েকে বলি দিয়েছে। আর এই ঘটনা পুরো বনে ছড়িয়ে যায়। কেউ আর ওই কচু গাছের দিকে যেত না। দেখেছো টুনি, দেখেছো ঈগলটা কত দুষ্ট, আর ওই কচু গাছটাও কত খারাপ। হে ঈশ্বর, এভাবে যদি বনের পাখিদের বলি দেয়, তাহলে তো বনে কোনো পাখিই থাকবে না আর। হে ঈশ্বর, তুমি সহায় হও। টুকিমা, তুই একদমই ওদিকে যাবি না বলে দিলাম। শুনেছি যে ওই গাছের দিকে তাকায়, আর সে নাকি ডালিম খাওয়ার লোভে পড়ে সেখানে যায়। টুনির কাছে এসব কথা শুনে টুকির আগ্রহ বেড়ে যায়। আর টুকি মনে মনে ভাবতে থাকে, কি আছে ওই কচু গাছে? আমি তো যাবই যাব। দেখি আমার কি হয়। আমি জানি আমার কিচ্ছু হবে না। ওই দুষ্ট ঈগল আমার কিছুই করতে পারবে না। দুষ্ট ঈগলকে ভীতু বানিয়ে আমি ওখান থেকে দৌড়ে ছুটতে চলে আসবো। ও আমার কিছুই করতে পারবে না। এসব বলে টুকি সুযোগ বুঝে ওই কচু গাছের দিকে রওনা দেয়। এক পর্যায়ে টুকি দেখতে পায় সেই কচু গাছটা। কচু গাছে কি সুন্দর ডালিম ধরে আছে।
ওই তো গাছটা। ইস, কত সুন্দর সুন্দর ডালিম পেকে আছে। আমি ডালিম খাবো, ডালিম খাবো। কতদিন থেকে ডালিম খাই না। বাবা তো আমাকে ডালিম কিনেই দেয় না। এই বলে যেই টুকি ডালিম পাততে যাবে, হাতে সাথেই টুকি অজ্ঞান হয়ে যায়। আর ঈগল এসে টুকিকে পাহাড়ের গুহায় নিয়ে যায়। এই সব কিছু কালো কাক লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর কালো সাথে সাথে টোনাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। হায় হায়, এখন কি হবে? ঈগল তো অনেক শক্তিশালী, আমরা কেউই তো ওর সাথে শক্তিতে পারবো না। কিভাবে আমার মেয়েটাকে ওই দুষ্ট ঈগলের হাত থেকে বাঁচাবো? হাই হাই টোনা, এখন কি হবে বলো তো? তবে কি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না? টোনা আর টুনির কান্না দেখে বনের সবাই কান্না করতে থাকে। তখন সেখানে একটা মায়াপরি আসে। তোমরা কান্না করো না, আমি ওই দুষ্ট ঈগলের দুষ্টমি সব দেখেছি। এবার ওর ধ্বংসের পালা। আমি তোমাদের বলছি কিভাবে তোমরা ওই ঈগলকে মারতে পারবে। মায়াপরি টোনাকে সব বলে আর একটা বোতল ভর্তি জল দেয়। এই বোতলের জল ওই ঈগলের উপর দিলে ঈগল মারা যাবে। ঈগল মারা গেলে ওই কচু গাছও আর এই বনে থাকবে না। কচু গাছও মারা যাবে। কচু গাছের ডালিমের আগ্রহে ওপাশে আর কেউ যাবেও না, আর কেউ অদৃশ্য হবে না। এই বলে মায়াপরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈগল টুকিকে বলি দেওয়ার প্রস্তুতি নেয়। ঈগল যখনই টুকিকে বলি দিতে যাবে, তখনই টোনা পেছন থেকে বলে ওঠে, দাঁড়া দুষ্ট ঈগল, আজ থেকে তোর খেলা শেষ। বাঁচতে চাইলে আমার মেয়েকে ছেড়ে দে বলছি। এই বলে টোনা বোতল থেকে জল বের করে ঈগলের গায়ে দেয়। ঈগল সাথে সাথে মারা যায়। এদিকে ঈগল মরে যাওয়ার সাথে সাথে কচু গাছটিও মারা যায়। এরপর কিছুক্ষণ পরেই টুকির জ্ঞান ফিরে আসে। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না বাবা। আমাকে মাফ করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। চলো বাবা, বাড়ি যাই। দেখেছিস মা, বড়দের কথা না শুনলে কি হয়। আর কখনো বড়দের কথার অবাধ্য হবি না। চল, এবার বাসায় চল। এরপর ওরা বাসায় চলে যায়। ঈগলের মৃত্যুতে বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো বড়দের কথা অমান্য করলে কি হয়। তাই আমরা কখনো বড়দের কথা অমান্য করব না। বড়রা আমাদের যে কাজ করতে বলবে আমরা সে কাজই করব। আর যে কাজ করতে নিষেধ করবে সেটা আমরা কখনো করব না। নইলে আমাদের টুকির মতোই অবস্থা হবে। বুঝতে পেরেছো? রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে। আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস। আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে। আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়। দেখোই না, এই আম গাছটা যত বড় হচ্ছে আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও। আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়।
এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়। তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতেই আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল, কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি, আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে। জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে? রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টুনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টুনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টুনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না, শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না। তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে। আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না, বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছো কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো।
এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে, টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়। আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে? আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো। আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিন কি আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো? আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না। তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো। হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছো। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব আর একে আমরা বড় করে তুলবো। এরপর থেকে টোনা টুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয়। আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনি ও তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল অনেক অলস। সে কোনো ধরনের পরিশ্রমী কাজ করতে পারত না। টোনা সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছিল। টোনার বাবা অসুস্থ হয়ে পড়ছিল দিন দিন। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, বৌমা, টোনা কোথায়? হ্যাঁ বাবা বলুন, কিছু লাগবে আপনার? জল দেব আপনাকে? না মা, আমার কিছু লাগবে না। আসলে মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার এই অলস ছেলেকে ঠিক করতে করতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার এই অপদার্থ ছেলেকে ঠিক করতে পারিনি। আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। এখন আমার মনে হচ্ছে আমার ছেলের ঘাড়ে কোনো অলস ভূত ভর করেছে। এখন ওর মাথার ভূত ছাড়ানোর দায়িত্ব তোমার মা। মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব ওনাকে পরিশ্রমী বানানোর। যাক বাবা, বাঁচলাম। এখন আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর বেশ কিছুদিন পর টোনার বাবা অসুস্থ হয়ে যায় আর মারা যায়। আর টোনার বাবার ইচ্ছে মতো টুনি কাজ করতে থাকে। একদিন টুনি ভাবে, আমি কিভাবে টোনাকে পরিশ্রমী করতে পারবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি, আমি যদি টোনাকে জমির কাজে সাহায্য করি তাহলে নিশ্চয়ই টোনা আমার কাজে সাহায্য করতে আগ্রহী হবে। যাই, গিয়ে টোনাকে ঘুম থেকে ডেকে তুলি। এই বলে টুনি টোনাকে ঘুম থেকে জাগাতে চলে যায়। টোনা, এই টোনা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এখন ঘুম থেকে ওঠো, মাঠে কাজে যেতে হবে। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? এতদিন বাবার জন্য ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি, আর এখন তুমি শুরু করে দিয়েছো। আমি আর একটু ঘুমাবো টুনি। টোনা, ওঠো না টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। যদি সুখবরটা শুনতে চাও তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। এই আমি উঠেছি, এবার বলো কি সুখবর? আজ থেকে আমিও তোমার সাথে জমিতে যাব আর তোমার সাথে কাজ করব। চলো এবার টোনা। এরপর থেকে টুনি টোনার সাথে জমিতে কাজ করতে শুরু করে।
টুনি প্রতিদিন সকালবেলা টোনাকে নিয়ে জমিতে কাজ করতে যেত, কিন্তু সামান্য কাজ করার পরই টোনা বিরক্ত হয়ে যেত আর সেখানেই ঘুমিয়ে পড়তো। আর বেচারি টুনি একাই পরিশ্রম করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি আবারও ভাবতে থাকে, না না, টোনাকে তো কিছুতেই পরিশ্রমী করা যাচ্ছে না। ভেবেছিলাম একসাথে কাজ করলে টোনার হয়তো কাজে আগ্রহ বাড়বে, কিন্তু এতেও তো কোনো লাভ হচ্ছে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। টুনি ভাবতে থাকে যে কিভাবে টোনার অবস্থার উন্নতি করা যায়। একদিন বনের রাজা সেনাপতি ঘোষণা দেয়, শোনো শোনো শোনো, জঙ্গলের সব প্রজারা, আগামীকাল রাজা বিনামূল্যে সবাইকে ফসলের বীজ দেবে। আগামীকাল রাজপ্রাসাদে গিয়ে সবাই বিনামূল্যে ফসলের বীজ নিয়ে আসবেন। টুনি এই ঘোষণা শুনে টোনার কাছে যায়। টোনা, টোনা শুনছো? আগামীকাল রাজা মশাই সব কৃষকদের ফসলের বীজ বিনামূল্যে দেবেন। সত্যি বলছো? বিনামূল্যে নাকি আবার কোনো টাকা নেবে? না না, কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে বীজ দেবে। বিনামূল্যে ফসলের বীজ দেওয়ার কথা শুনে টোনার চোখে মুখে খুশির রেওয়াজ দেখা যায়, আর টুনি সেটা খেয়াল করে। পরের দিন সকালবেলা টোনা বীজ নেওয়ার আনন্দে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার টোনা, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো? টুনি, তোমার কি মনে নেই যে আজকে রাজামশাই বিনামূল্যে ফসলের বীজ দেবে? আমি বীজ নিতে গেলাম। আরে, হাত মুখ ধুয়ে তো যাও, আর এত সকালে তো মনে হয় কেউ আসেনি। কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনেই বীজ নিতে চলে যায়। টোনার বিনামূল্যে বীজ নেওয়ার কথা শুনে টুনির মাথায় একটি বুদ্ধি আসে। বেশ কিছুক্ষণ পর টোনা অনেকগুলো ফসলের বীজ নিয়ে বাড়িতে আসে। টুনি, দেখো কতগুলো বীজ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হয়েছি টুনি। টুনি, তুমি জানো আমি বীজ নেওয়ার জন্য সবার প্রথমেই দাঁড়িয়েছিলাম। টুনি টোনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর মনে মনে বলে, টোনার এই খুশিটা আমাকে কাজে লাগাতে হবে, তবেই টোনার অলসতা দূর করা যাবে। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা জানো, রাজামশাই আজকে আবারও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে টুনি? রাজামশাই কি আবারও ফ্রিতে বীজ দেবে নাকি অন্য কিছু? না না, রাজামশাই এবার ফ্রিতে বীজ দেবে না, এবার গরু দেবে। কি বলছো কি? এটা তো আরো অনেক ভালো খবর টুনি। কবে দেবে বলো বলো, আর কোন জায়গায় দিবে বলো? জানো তো না, গরু পাওয়া এত সহজ নয়। রাজামশাই ঘোষণা দিয়েছে যে কৃষক আগামী 3 মাসে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকেই গরু দেবে। ও, এই ব্যাপার। এটা তো খুব সহজ কাজ। আমি রাজামশাইয়ের গরু জিতবই জিতবো। এটা সহজ কাজ নয় টোনা, ভালো করে ফসল না ফলালে তো গরু পাওয়া যাবে না। আর তুমি তো কোনো কাজ করতেই চাও না, তাহলে আমরা কিভাবে গরু পাবো বলো তো? আমি আজ থেকে প্রচুর পরিশ্রম করব আর গরু জয় করবই করব। তুমি দেখো টুনি, একবার এত কষ্ট করে ফসল ফলালে আমি তো ভালো গরু পাবো, সেটা আমার ভাবতে তো ভীষণ খুশি লাগছে। তারপর থেকে টোনা প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকে। টোনা জমিতে হাল চাষ করে, পানি দেয় আর সব একাই করতে থাকে। নিয়মিত সে প্রতিদিন জমির পরিচর্যা করত। ধীরে ধীরে টোনার জমি ফসলে ভরে ওঠে। একদিন টোনা আর টুনি ওদের জমির পাশে দাঁড়িয়ে কথা বলছিল। টুনি, দেখো আমাদের জমিতে কত সুন্দর সুন্দর সোনালী ধান ফলেছে। এখন শুধু ধানগুলো পাকার অপেক্ষা। টোনা, সারা বনে সবার থেকে আমাদের ফসল সব থেকে ভালো হয়েছে, তার মানে তুমি হবে রাজামশাইয়ের গরু বিক্রেতা। টুনি, আমি ভাবছি কি আমাদের এসব ফসল আমি শ্রমিক দিয়ে কাটাবো। এত সব ফসল আমি একাই তো কাটতে পারবো না। টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, বুঝেছি, তোমার ঘাড়ে আবারও আলসেমির ভূত চেপেছে। তোমার ভূত তাড়ানোর বুদ্ধিও আমার জানা আছে। কি হলো টুনি, কি ভাবছো? কিছু বলছো না যে? আমার কথার উত্তর দাও। তুমি শ্রমিক দিয়ে ফসল কাটাবে তো বেশ, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আর রাজামশাইয়ের গরু জিতবে না, কারণ রাজামশাই যে শর্ত দিয়েছে নিজের জমির কাজ নিজেকেই করতে হবে। এখন তুমি ভাবো তুমি কি করবে? না না, এত দূর এসে আমি বিনামূল্যের গরুটা হাতছাড়া করতে পারবো না। আমি নিজেই কাটবো আমার ফসল।
এরপর থেকে টোনা তার পরিশ্রম অব্যাহত রাখে। বেশ কিছুদিন পর ফসল পাকার পর টোনা তা নিজেই কাটে এবং নিজেই মাড়াই ঝাড়াই করতে থাকে। টুনি, দেখো দেখো, আমাদের অনেক ফসল ফলেছে। এবার আমাকে বলো তো, গরু নিতে আমাকে কোথায় যেতে হবে? তোমাকে গরু নিতে যেতে হবে না টোনা, রাজা মশাইয়ের লোক নিজেরাই আসবে তোমার কাছে গরু নিয়ে। পরের দিন কবুতর টুনির বাড়িতে আসে আর 1,00,000 টাকা নগদ দিয়ে সব ফসল নিয়ে যায়। আর টুনি ওই টাকা থেকে 2টো গরু নিয়ে আসে। এই দেখো, রাজা মশাইয়ের লোক তোমার জন্য গরু পাঠিয়েছে। কি মজা, কি মজা, এত বড় বড় গরু, তাও আবার ফ্রিতে। আমার তো ভাবতেই ভীষণ খুশি লাগছে। এগুলো তোমার টাকার গরু, আর এই নাও 50,000 টাকা। এগুলো আমার টাকার গরু মানে? আমাকে আবার এত টাকা দিচ্ছ? কি ব্যাপার টুনি? ব্যাপারটা আমাকে খুলে বলো তো শুনি। আসলে টোনা, রাজা মশাই আমাদেরকে বিনামূল্যে কোনো গরু দিতে চায়নি। এটা আমি বুদ্ধি করে তোমাকে বলেছিলাম যাতে তুমি পরিশ্রমী হও। আর এতগুলো টাকা সব তোমার পরিশ্রমের ফল। এবার বুঝলে তো টোনা, পরিশ্রমের ফল মিষ্টি হয়। টোনা এতগুলো টাকা কখনো দেখেনি, তাই সে টুনির ওপর খুব খুশি হয় আর বলে, সত্যি টুনি, আমি এটা আগে কখনো বুঝিনি। বাবা সবসময় ঠিকই বলতেন, তুমি খুবই বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধির জন্যই আমি এতগুলো টাকা দেখতে পেলাম। এখন থেকে আমি আর কোনো অলসতা করব না। আমি অনেক পরিশ্রমী হব আর অনেক ধনীও হব টুনি। টুনির বুদ্ধিমত্তার কারণে টোনা অলস থেকে পরিশ্রমীতে পরিণত হয় আর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায় আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে সুখ আসবেই। আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।